দেশের উন্নয়ন একটি মহলের ভালো লাগছে না। ৭৫ পরবর্তী শাসকরা বাংলাদেশকে কেবল পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসেই জন্ম আওয়ামী লীগের, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বলেছেন মির্জা ফখরুল। সিন্দাবাদের দৈত্যের মতো চেপে আছে সরকার, মন্তব্য জিএম কাদেরের। ড্রোনাল লুট সফরে চাঙ্গা হয়ে লাভ নেই, বিএনপির পক্ষে আর আসবে না যুক্তরাষ্ট্র বলেছেন ওবায়দুল কাদের। রাজনীতির ব্যাংকদের কোমর ভেঙে গেছে, মন্তব্য হাসান মাহমুদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন একটি গোষ্ঠীর ভালো লাগে না। উন্নয়নের সুবিধা যখন মানুষ পাচ্ছে তখন সবকিছু নিয়ে কিছু লোকের সমালোচনার প্রশ্ন তোলেন তিনি। সম্পদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে উন্নয়ন সচল রাখতে প্রয়োজনীয় টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার সকালে যোগ দেন তিনি। ৭৫ পরবর্তী সরকারগুলো দেশকে পিছিয়ে দেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। রকনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছে সরকার। উন্নয়ন সচল রাখতে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার উপর জোর দেন সরকার প্রধান। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলস্রাব প্রতিনিয়ত মোকাবেলা করতে হবে, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। হয়তো যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি টেকনিক্যাল নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। সরকারের সব উন্নয়নের ঢালাও সমালোচনার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। আমি খুব অবাক হয়ে যাই, আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, আপনি যাই করেন কিছুই ভালো লাগে না, একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2-এরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট। মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো, 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। কিন্তু যারা বলে এই রেলের কি দরকার ছিল, সে কি দরকার ছিল দিয়ে আমার মনে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। এই ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনা, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিশ্বের সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে চলতে উন্নয়ন পরিকল্পনায় আরও গবেষণার প্রয়োজনীয়তার কথাও প্রকৌশলীদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, আর অদৃশ্য শক্তির ইশারাই বাস্তবায়ন করছে আওয়ামী লীগ। সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম, দলটির লজ্জা শরম নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন এম সেলিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া মুক্ত হলে সরকারের মসনদ ভেঙে পড়বে, সেই ভয়েই তাকে আটক করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।
বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সরকার বিরোধী দল নির্যাতনের হাতিয়ার বানিয়েছে। সরকার ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেন তিনি। আবার সন্ত্রাসের চেষ্টা করা হলে ডাবল শিক্ষা দেওয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের, আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপগড় সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে বাহুবাল ইনস্টিটিউটে সেদিন ল্যাব তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাই। বিএনপির মহাসচিব বলেন, সরকার উন্নয়নের বড়াই করে, অথচ মানুষ বাজারে গেলে কিছুই কিনতে পারে না। দেশ লুটপাট করে শেষ করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। একদিকে দুর্নীতি, একদিকে অনিয়ম, একদিকে কোনো জবাবদিহিতা নাই। নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে। এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন। এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তাহলে হিটলার যাবে কোথায়? মুসলমানি যাবে কোথায়? আমাদের লজ্জাও করেন না। ওনারা এখন শরম বলতে তো কিছু নাই না, লজ্জা শরমের সব মাথা খেয়ে ফেলেছে। সমাবেশে বিএনপির অন্য নেতারা বলেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, ব্যাংক লুট করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের চতুর্থ ধনী এখন বাংলাদেশি ব্যবসায়ী। বাংলাদেশে এত টাকা গেল কোথায়? একটা প্রশ্ন। বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী, শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে, জনগণকে ভোট থেকে নেওয়া হলো। মানবিক কারণে বেগম জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অভিযোগ, সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের ওপর চেপে আছে সরকার। শনিবার দলের মহানগর উত্তরে মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। জিএম কাদের বলেন, জাতি বড় সংকটের মধ্যে আছে। দিন যত যাচ্ছে সংকট ততই গভীর হচ্ছে। দেশের মানুষ যা আয় করছে তা দিয়ে চলতে পারছে না। ডলারের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে শঙ্কা তার। অভিযোগ করেন, মানুষের এমন অসহায়ত্বের মাঝে একটা গোষ্ঠী বিশাল অর্থ সম্পদের মালিক হচ্ছে। দিন দিন বৈষম্য বাড়ছে। অভিযোগ করেন, সরকার শক্তি প্রয়োগ করে জনগণকে জিম্মি করে রাখছে, নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে জনগণকে তা মানতে বাধ্য করছে। দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। কোথায় সরকার পরিবর্তন হবে এরকম কোনো বিষয় ঘটছে না। জনগণের কথা বলারই অধিকার নাই, বলতে গেলেই নানান ধরনের সমস্যা। তা কথা বলার শোনারও কোনো দরকার নেই। এখন বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে। সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন দূত ডোনাল্ড লুর সফর ঘিরে চাঙ্গা বিএনপি, তবে দলটির স্বপ্ন পূরণে আর কখনোই এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র। জানান, নৈরাজ্য করতে এলে আবারও বিএনপি নেতাদের চরম শিক্ষা দেয়া হবে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সমাবেশে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাইনুল শোভনের রিপোর্ট।
জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর পুরনো ও অতি পরিচিত কর্মসূচি শান্তি সমাবেশ নিয়ে আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ। রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ সমাবেশে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বিএনপি সবসময়ই অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ার নীতিতে বিশ্বাস করে, আর তার বিপরীতে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ। তারা বলেন, আবারও বিদেশি শক্তির জোরে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে দলটি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে তাদের দল। যারা এখনো স্বপ্ন দেখেন, যারা ষড়যন্ত্র করছেন, বিদেশি প্রভুর সহায়তায় ভাবছেন সরকার পতন ঘটে নতুন কোন অসামরিক সরকার গঠন করা যাবে, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত থাকবে। এই বাংলার জনগণ এই বাংলাদেশে আর কখনো অবৈধ পন্থায় সরকার গঠন করার কাউকে সুযোগ দেবে না। উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে, শান্তির পথে বাধা সৃষ্টি করেছে, হত্যার পথ বেছে নিয়েছে, ধ্বংসের পথ বেছে নিয়েছে ওই বিএনপি জামাত অবশক্তি। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। অনুষ্ঠানে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভারত তোষণ নীতির অভিযোগ আনেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোন দেশের দাসত্ব নয়, বরং বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস করে তাদের দল। এ সময় ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়ে কথা বলেন তিনি। কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদেরকে বলে ভারতের দালাল। কোথায় পালিয়েছিলেন? ভারতে। মাথায় তো দেখছি গান্ধী টুপি, কি একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে, বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে। বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না, এমন এক শিক্ষা দেবে। পালাতে পালাতে বুড়িগঙ্গার পচা পানি খাবে। সদ্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হারকে সন্তোষজনক হিসাবে মূল্যায়ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতিতে মাহমুদুর রহমান মান্নার মতো কিছু পরিত্যক্ত লোক আছে যাদের কাজ ঘুরে ঘুরে দলবদল করা আর ব্যাঙের মতো বড় বড় শব্দ করা। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারকে উৎখাত করতে গিয়ে রাজনীতির এসব ব্যাঙদের নিজেদেরই কোমর ভেঙে গেছে। বড় বড় কথা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। রাজনীতির পরিত্যক্ত এসব মানুষের কথা শোনার কথার কোনো দাম নেই। সরকার গঠন করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করার ইচ্ছে জানানোর পর রাজনীতির এই পরিত্যক্ত ব্যাঙদের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ব্যাঙ আছে না, ব্যাঙ কিন্তু ছোট, কিন্তু ব্যাঙের আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে, আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে, ঘুরে ঘুরে দল করে, আর ব্যাঙের মতো আওয়াজ করে। দল ছোট, যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে 20 জন 30 জন, সাংবাদিক থাকে 50 জন, এই নিয়ে তাদের সমাবেশ হয়। 28শে অক্টোবর গত বছর কার আগে কে দৌড় দেয় সেটা আমরা প্রতিযোগিতা দেখেছি নয়াপল্টনে। এখন মাহমুদুর রহমান মান্না সহ আরও কিছু দল আছে, ব্যক্তি বিশেষ আছে, যারা ঘুরে ঘুরে দল করে, নিজের দলের কোনো ভিত্তি নাই। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 3 মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চালও আমদানি করতে পারবে না। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্যের আয়োজিত অর্থনৈতিক বিপর্যয় ও কর্তৃত্ববাদী শাসন বিষয়ক সেমিনারে এই কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের রিজার্ভে যা হয়েছে তা দিয়ে বিদ্যুতের বকেয়া ও বিদেশি ঋণ পরিশোধের পর কিছু অবশিষ্ট থাকবে না। রিজার্ভ নিয়ে সরকারের চাপাবাজি কমে গেছে উল্লেখ করে মান্না বলেন, উন্নয়ন নিয়ে তাদের ফিরিস্তিও কমেছে। মেট্রো রেল, পদ্মা সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ
রাস্তা নির্মাণে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে লুটপাট করেছে সরকার। ঋণ খেলাপি বেক্সিমকোকে বেশি বেশি ঋণ দেওয়ার সমালোচনাও করেন মাহমুদুর রহমান মান্না। আমাদের আজকের অর্থনৈতিক যে বিপর্যয় মানে কি? আচ্ছা, 14 বিলিয়ন যদি আমাদের কাছে এখন থাকে, তারপরে যদি বিদ্যুতের জন্য 4 বিলিয়ন দেয়, তাহলে থাকবে কত? 10 বিলিয়ন। তারপরে যদি বিদেশের যে ঋণ আছে সেগুলো যদি দেয়, 1 মাস পরে আপনার কাছে টাকা থাকবে, পেঁয়াজ আমদানি করতে পারবে, চাল আমদানি করতে পারবে না, আমদানি করবার টাকাই থাকবে আপনার কাছে। বিশ্ব মা দিবস আজ পালন হচ্ছে নানা আয়োজনে। মমতাময়ী মা সন্তানকে গর্ভধারণের পরে জন্মদান, লালন পালন ও মানুষ করতে যার ভূমিকা অপরিসীম। কুমিল্লার দেবিদ্বারের সুফিয়া আক্তার হক তেমনই একজন মা, যিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে 7 জন সন্তানকে করেছেন সুশিক্ষিত। তাদের সবাই আজ সমাজে প্রতিষ্ঠিত। মা দিবসে এই মায়ের আনন্দ বেদনার গল্প নিয়াজ মাকতুমকে সাথে নিয়ে শোনাচ্ছেন সৈকত সাদিক। মানে ওনার কথা হলো, ওনার প্রত্যেকটা ছেলে মেয়েকে ফার্স্ট হতে হবে ক্লাসে, এবং উনি নিজেই আমাদেরকে বাসায় পড়িয়েছেন। মা ছোটবেলা থেকে বলতো যে লেখাপড়া ছাড়া আর কোনো উপায় নেই, তো তুমি যত বেশি লেখাপড়া করতে পারবা, শিক্ষিত হবা, তুমি তত বেশি ভালো কিছু করতে পারবা। 7 সন্তানের জননী কুমিল্লার দেবিদ্বারের সুফিয়া আক্তার হক পেশায় একজন গৃহিণী। স্বামীর শিক্ষকতার পাশাপাশি করতেন সাংবাদিকতা। এই দম্পতি সবসময় ভাবতেন সন্তানদের পড়াশোনা করাতে হবে, মানুষের মতো মানুষ গড়তে হবে। এর জন্য তাকে কঠিন লড়াইও করতে হয়েছে। আমার 7টা সন্তান ছিল রত্ন, একটাকে আমার কাছে চাই না কোনোদিন। আম্মা আমাদেরকে 1 টাকা দেয়, আমি দিতেও পারি না। আমি খালি চাইছি আমার 7টা সন্তান মানুষ হোক। আপনার খালুর আমি বলতাম যে আমি আলু ভর্তা ডাল দেখাবো, তো আমার সন্তানরে তুমি ঢাকা কুমিল্লা রেখে পড়াও। তো বউ মেয়েরা এনে ভর্তি করে কুমিল্লা পড়াইয়া এরপরে নিজেই চালাইতো কষ্ট করে। সকালে বাইরে তো সাংবাদিকতা করিয়া এরপরে রাইতে ফিরতো, বাইরে 1 কাপ চাও খায় নাই, ঘরতে 1টা রুটি খেয়ে যেত, আবার রাতে ভাত খাইত। আর বলতে যেটা আমি খরচ করাও, এটা আমার ছেলে মেয়েদের পিছনে খরচ করবো। 4 ছেলে ও 3 মেয়ে, মোট 7 সন্তানের মধ্যে বেশিরভাগ সন্তান বিসিএস পরীক্ষায় পাশ করেছেন। আইনজীবী, পুলিশ, শিক্ষক ও চিকিৎসক সহ নানা পেশার মাধ্যমে সমাজে ভূমিকা রেখে চলেছেন তারা। সন্তানদের কাছে মাই তাদের আদর্শ শিক্ষক। মায়ের প্রতি সন্তানদের কৃতজ্ঞতার শেষ নেই। আমার মা আসলে আমাদের পিছনের ওনার যে অবদান, এটা আসলে এক কথায় বলে ব্যাখ্যা করা যাবে না। কারণ আমি যখন স্কুলে পড়ি, অর্থাৎ যখন থেকে আমার লেখাপড়া হাতে করি, সেটা আমার মার হাতেই কিন্তু হয়। অর্থাৎ বলা যায় যে আমার জীবনের প্রথম শিক্ষকই ছিলেন আমার মা। আম্মা আমার কাছে সবসময় সুপার গার্ল, সুপার ওমেনও আমি বলছি না এই জন্য, কারণ আম্মা সবসময় আমাদের কাছে গার্ল, মানে সেই চিরতরুণই থাকবে। কারণ এরকম মেন্টালিটি আমার মনে হয় এখনও অনেক আমাদের মধ্যে এখনও আছে। সুফিয়া আক্তার জানান, স্বামীর সীমিত আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতেন। তাই ঘরে বসে সেলাইয়ের কাজ, কৃষিকাজ সহ নানাভাবে উপার্জনের মধ্য দিয়েই সন্তানদের তিনি মানুষ করেছেন। নিজে সব কিছু করতাম। ওই যে বড় ছেলে আমার সাথে সাথে সেলাই, আমি যদি একটু সেলাই বসে থাকছি, ওটা আমার মেশিনটা চালাইছে। আমি দান করছি, দান সিদ্ধ করছি, দান শুকাইছি। আমি খালি ছেলে মেয়েরা কীভাবে মানুষ করব। তার মতে বর্তমান সমাজে টাকার জোর বেশি। পড়াশোনা সহ সবকিছু টাকার মানদণ্ডে বিবেচনা করা হয়। সীমিত আয় কিভাবে কঠিন সময় মোকাবেলা করতে হয় এই বিষয়ে জোর দেওয়া উচিত। আমরা তো সীমিত পয়সা দিয়া করছি, আর বাচ্চা ধন পয়সার উপরে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সুন্দরবন পশ্চিম বন বিভাগে শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বেশিরভাগ টেন্ডার ছাড়াই কোটেশন করায় অভিযোগ উঠেছে। ম্যানিপুলেশনের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানোর ঘটনারও অনুসন্ধানে নেমেছে দুদক। গৃহীত প্রকল্পের অবকাঠামো নির্মাণ সহ অন্যান্য কাজ নির্মাণ করে টাকা আত্মসাতের অভিযোগ বন বিভাগের কর্মকর্তা ডক্টর আব্দুল নাসের মহসিন হোসেন সহ 7 জনের বিরুদ্ধে। সুন্দরবনে অনিয়ম নিয়ে আতিয়ার পারভেজের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ। সুন্দরবন খুলনার অংশে নির্মাণাধীন ইকো ট্যুরিজম, বাঘ সংরক্ষণ, শেখ রাসেল ইকো পার্ক থেকে শুরু করে ডলফিন, সুন্দরবন সুরক্ষা সহ নানা প্রকল্পে শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে। বেশিরভাগ কাজ করছেন ফয়জুল ইসলাম পলাশ নামে এক ঠিকাদার।
কোথাও কাজের বিবরণ উল্লেখ করে দেয়া হয়নি কোনো সাইনবোর্ড। কাজের মান নিয়েও আছে নানা প্রশ্ন। মিষ্টি পানি যদি 1 ড্রাম হয় আর 10 ড্রাম হইতে গেলে আর সব নদীর পানিতে করা হয়েছে। বাইরে যে বিল্ডিংটা করা হয়েছে সব ওই জায়গায় গর্ত করে, যে গর্ত যে পানি সেই পানি দিয়ে নোনা পানি করা হয়। এই কারণের জন্য ওরা মানে যে টেকবে না। জাল নদ দড়ি বন্ধ করে দিয়ে লিভার ডেকে নিয়ে যায়, যারা জেলে বাওয়ালি এদের ডেকে নিয়ে যায়, এদের পয়সা দেয় না। কাজগুলো হচ্ছে নর্মাল, খুব মানে ঠিকমতো সিমেন্ট মানে বালু টালু দেওয়া হচ্ছে না। অস্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়নাধীন কাজ নিয়ে ক্ষুব্ধ নাগরিক নেতারা। যখনই যোগ্যতার ভিত্তিতে কাজগুলো না দেওয়া হবে তখন কিন্তু কাজের মান কিন্তু কমে যাবে। কে কোন কাজের জন্য যোগ্য, তার এক্সপিরিয়েন্সটা কি আছে, এখানে সম্পর্কের কোনো ব্যাপার নাই। কেন এই টাকাগুলো জনগণের টাকা, এই উন্নয়নটা কোনো রাষ্ট্রের উন্নয়ন। এটা যত বেশি সাস্টেন করবে রাষ্ট্র তত বেশি সমৃদ্ধ হবে। বনের ভেতরে কাজ করা অনেক চ্যালেঞ্জ বলে মনে করেন খুলনার বন সংরক্ষক। অনিয়ম নিয়ে দুদকের তদন্ত শেষে করণীয় জানার অপেক্ষায় কর্তৃপক্ষ। ডেফিনেটলি তারা যেহেতু দেখতেছে যদি কিছু অনিয়ম হয়ে থাকে তাহলে তো তাদের আঙ্গিকে তারা দেখে তারা সরকার কিছু পারিশ করবেই। যেহেতু বলছেন আমরা ব্যক্তিগত দেখবো না, কোয়ালিটি এনশিওর এখানে আমাদের কনসালটেন্ট প্রতিষ্ঠান আছে, যে যারা ওই যে সিভিল ইঞ্জিনিয়ার আছে কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, এবং কনসালটেন্ট প্রতিষ্ঠানে অনেকগুলো ইঞ্জিনিয়ার থাকে। তারা মূলত এখানে যে সমস্ত অবকাঠামোগুলো হয় সেটা দেখভাল করে থাকেন। এছাড়া যে বিভিন্ন টেস্ট আছে, কোয়ালিটি টেস্ট, সেগুলোতে আমরা বিভিন্ন বুয়েট কিংবা যে কুয়েট আছে সেই সমস্ত জায়গা থেকে মেটেরিয়ালস আমরা চেক করে নিয়েছি। প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলতে চাননি বিভাগীয় বন কর্মকর্তা, দেননি সুনির্দিষ্ট কোনো তথ্য। সুন্দরবনের উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি প্রকল্পটি যাতে বাস্তবে কাজ হয় তার সুব্যবস্থা করার দাবি জানিয়েছেন খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।